ভারতের টিম ম্যানেজমেন্ট তথা হেড কোচ গৌতম গম্ভীরের সাথে দিন দুয়েক আগেই এই ওভালের বিতর্কিত চিফ পিচ কিউরেটর লি ফর্টিস যে বাদানুবাদ বা বিতর্কে জড়িয়ে পড়েছিলেন, আমি মনে করি মূলত সেই রেস থেকেই ওই লি ফর্টিস কিছুটা জেদ বশতই ভারতের টিমকে যে আগে থেকেই হুমকি দিয়ে রেখেছিলেন এই ওভালের পিছে তিনি বড় পরিমাণে ঘাস রাখবেন। ম্যাচের দিন সকালে দেখলাম শুধু বড় পরিমাণেই তিনি ঘাস রাখেননি, ঘাসের আধিক্য এতটাই বেশি পরিমাণে ছিল যে স্কোয়ার অফ দ্য উইকেটের সাথে পিচের কিন্তু খুব একটা তফাৎ করা যাচ্ছিল না। যে ওভালের সারফেসটা আমাদের এই সাবকন্টিনেন্ট বা উপমহাদেশের সারফেসের মতোই অনেকটা সমতুল্য আচরণ করে থাকে, সেই উইকেটটাকে একবারে সবুজ ঘাসের আস্তরণে মুড়িয়ে দিয়ে টোটালি স্টিমিং উইকেটে কনভার্ট করে দিয়ে টিম ইন্ডিয়াকে বিপদে ফেলাই যে ইংল্যান্ডের মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল সেটা কিন্তু এখন পরিষ্কার বোঝাই যাচ্ছে। তো ওভালের এই মরণ বাছন টেস্টে ভারত আর ইংল্যান্ড দলের তরফেই একাদশে 4টা করে পরিবর্তন করা হয়েছিল। আর আমি আগের দিন যে ব্যাপারটা নিয়ে ডিসকাস করেছিলাম, ভারতের একাদশে ওই ঋষভ পান্ত তো ছিটকেই গেছেন ইতিমধ্যে, তার পরিবর্তে যদি করুণ নায়ারকে একাদশে ইনক্লুড করা যায় তাহলে ভারতের ব্যাটিং অর্ডারটাই তুলনামূলক কিছুটা লম্বা হবে, আর যেটাই সুইমিং উইকেটে টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ক্রুশাল হতে চলেছে। তো ভারতের টিম ম্যানেজমেন্ট কিন্তু আমাদের সবাইকে চমকে দিয়ে সেই পরিবর্তনটা করেছে তারা। করুণ নায়ারকে কিন্তু তারা আসলেই 5 নম্বরে ব্যাটিং করিয়েছে এদিন। তো এই মরণ বাছন টেস্টটা কিন্তু শুভমান গিল টস জিততে পারলেন না, ইংল্যান্ডের ওই স্ট্যান্ড ইন ক্যাপ্টেন অলি পোপ টস জিতে আগে ভারতকে ব্যাটিং করতে পাঠালেন। এরকম পেস বোলারদের জন্য জুসি কন্ডিশনে কোনো টিমই নিশ্চয়ই টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে না। তো ভারতের ইনিংসের শুরুটাও অ্যাজ ইউজুয়াল কিন্তু খুব একটা ভালো হলো না। ইনিংসের 4th ওভারেই যশস্বী জয়সওয়ালকে একটা ট্র্যাপে ফেললেন ওই গাস অ্যাটকিনসন, তার রাউন্ড দ্য উইকেটের গুড লেংথের ডেলিভারিতে কিছুটা বলটা মানে সুইং করে ভেতরের দিকে ঢুকেছিল, আর জয়সওয়াল ড্রাইভ খেলতে গিয়ে বলের লাইনটা মিস করে ফেললেন। আম্পায়ার প্রথমে ওটাকে আউট দেননি, আপিল হওয়া সত্ত্বেও কিন্তু ইংল্যান্ডের টিমের তরফ থেকে খুব ভালো মতো ওটাকে জাজ করে রিভিউতে পাঠানো হয়। আম্পায়ার ভেবেছিলেন ওই জোড়া শব্দ এসেছিল বলে ইনসাইড এজ হয়তো হয়েছিল, কিন্তু রিভিউতে দেখা গেল বল প্রথমে আর কি ফ্রন্ট প্যাডে আঘাত করে তারপর ব্যাক প্যাডে আঘাত করেছে, সেই কারণেই জোড়া শব্দ হয়েছে কিন্তু কোনো ইনসাইড এজ হয়নি। আর বল ট্রেকিংয়ে দেখা গেল পুরোপুরি এলবিডব্লিউ হয়ে গেছেন যশস্বী জয়সওয়াল, মাত্র 2 রান করে তিনি প্যাভিলিয়নে যখন ফেরত চলে গেলেন ভারতের স্কোরটা হয়ে গেল 1 উইকেটে 10। এরপর পিচে সাই সুদর্শন আসেন, সাই সুদর্শন আর কে এল রাহুল একবারে দাঁতে দাঁত চেপে কিন্তু লড়াই করে তারা ওই জায়গায় মানে একেবারেই চান্স দিচ্ছিলেন না, খুব একটা রিস্কও তারা নিচ্ছিলেন না, তারা জাস্ট উইকেটে জমে যাওয়ার চেষ্টা করছিলেন। আর এই সবুজ টাইপের উইকেটে বল এতটা পরিমাণে সিম মুভমেন্ট করছিল, এতটা পরিমাণে র সুইং করছিল, ভারত কিন্তু ওই জায়গায় শুরুতে 2টা বেশ বড় বড় গিফটও পেয়ে গেছিলো। আমি বলবো ওই বল বেশি পরিমাণে সুইং করার কারণে ওই 2টা ওয়াইড প্লাস বাউন্ডারি ভারত কিন্তু পেয়ে গেছিলো ওই জায়গায়। মানে কে এল রাহুল মানে তারপরে দেখলাম একটা বাউন্ডারি তিনি মেরেছেন চমৎকার কাভার ড্রাইভে ওই জায়গায়, আর তারপর সাই সুদর্শনও তিনি উইকেটে জমে যাওয়ার চেষ্টা করছিলেন, দুজনের মধ্যে 28 রানের একটা বেশ ভালো পার্টনারশিপও গড়ে উঠেছিল। কিন্তু বিপত্তিটা ঘটলো ওই ক্রিস স্টোকসের একটা আউটসাইড দি অফ স্টাম্প ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে কে এল রাহুল যখন কাট করতে গিয়ে নিজের উইকেটটা খুঁয়ে বসলেন, ইনসাইডে হয়ে তিনি ওই জায়গায় পুরোপুরি বোল্ড হয়ে যান। যিনি 40টা বল খেলে বেশ ভালো মতো সেট হয়ে গেছিলেন, কিন্তু 14 রানের বেশি তিনি করতে পারলেন না, ভারতের স্কোরটা হয়ে গেল 2 উইকেটে 38। এরপর ক্রিজে আসলেন ভারতের ক্যাপ্টেন শুভমান গিল। উইকেট কন্ডিশন যেরকমই থাকুক না কেন শুভমান গিল কিন্তু তার ন্যাচারাল ক্রিকেটটাই খেললেন, তিনি ওই রক্ষণ আর আক্রমণের একটা পারফেক্ট সংমিশ্রণ বজায় রেখে এদিনও কিন্তু তার নিজের স্বাভাবিক ব্যাটিংটাই করে গেলেন। অপরদিকে ক্রিজে পুরোপুরি জমে যাওয়ার চেষ্টা করছিলেন সাই সুদর্শন, কোনো রকম বাড়তি ঝুঁকি তিনি নিচ্ছিলেন না, ডিফেন্ড করে হোক বা আর কি বল লিফট করে হোক ইংল্যান্ডের পেস বোলারদেরকে জাস্ট একবারে মাথার ঘাম তিনি পায়ে ফেলেই দিচ্ছিলেন। অপরদিকে শুভমান গিল কিন্তু চমৎকার কিছু শটস খেললেন একবারে ক্রিজে আসার পরে পরেই। আর ভারতের স্কোরটা যখন ওই 2 উইকেটে 72-23 ওভার শেষে তখন আচমকাই আর কি বলতে গেলে ওভালে হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে, যে কারণে তখন লাঞ্চ হতে আর 7 থেকে 8 মিনিট মতো বাকি ছিল, আম্পায়ার একটু আগে ভাগেই লাঞ্চ ব্রেক তখন ডেকে দিল। এরপর ওই মানে আউটফিল্ড শোকাতে একটু বেশ কিছুটা টাইম লেগেছিল, তারপর যখন পরিস্থিতি সব কিছু স্বাভাবিক হলো আবারও যখন খেলাটা শুরু হলো, এই শুভমান গিল আর সাই সুদর্শনের মধ্যে একটা 40+ রানের পার্টনারশিপও গড়ে উঠেছিল, মনে হচ্ছিল এই দুজনের হাত ধরে ভারত একটা বেশ কমফোর্টেবল পজিশনে পৌঁছে গেলেও যেতে পারে। কিন্তু ওই মানে বৃষ্টির পর খেলাটা শুরু হতে না হতেই শুভমান গিল আনফর্চুনেটলি নিজের উইকেটটা খুঁয়ে বসলেন নিজের দোষেই। গাস অ্যাটকিনসনের একটা ডেলিভারিতে তিনি সামনের দিকে পুশ করে একটু বেশি তাড়াহুড়ো করে সিঙ্গেল নিতে গেলেন, সাই সুদর্শনের সাথে তার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল ছোটোখাটো, আর গাস অ্যাটকিনসন একেবারে হাতের নাগালে বলটা পেয়ে তিনি ডিরেক্ট থ্রোতে শুভমান গিলের স্টাম্পটা ভেঙে দিলেন। আনফর্চুনেটলি শুভমান গিল ভালো স্টার্ট পেয়েও 21 রানের বেশি করতে পারলেন না, আর ভারতের স্কোরটা হয়ে গেল 3 উইকেটে 83। এদের দুজনের মধ্যেকার ওই 45 রানের জুটিটা এখানেই ভেঙে গেল। এরপর পিৎজা করুণ নায়ার আসলেন, করুণ নায়ার এসে তিনি আগে উইকেটে জমে যাওয়ার চেষ্টা করছিলেন, অপরদিকে দেখলাম সাই সুদর্শন তিনি তার আগে যথেষ্ট আর কি ডিফেন্সিভ মোডে খেলছিলেন, তিনি দেখলাম তখন একটু আবার বাউন্ডারি মেরে বা একটু হাত খুলে আর কি রান করার চেষ্টা করছিলেন। এদের দুজনের হাত ধরে ভারতের স্কোরটা 100 রানের গন্ডিও টপকে গেছিলো, কিন্তু ওই 100 রানের গন্ডি টপকাতে না টপকাতেই ওই জশ টঙের একটা ওই একটু আর কি বলতে গেলে শর্ট অফ দ্য লেন্থের ডেলিভারিতে কিছুটা আর কি বলটা লেট সুইং হয়ে একটু বাইরের দিকে যাচ্ছিল, আনফর্চুনেটলি ওই সাই সুদর্শন আউটসাইডের শিকার হয়ে উইকেট কিপার জেমি স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান, যিনি মানে একটা হাফ সেঞ্চুরি করার ইঙ্গিত দিল, 38 রানের বেশি করতে পারলেন না, ভারতের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় 4 উইকেটে 101।
এরপর ক্রিজে রবীন্দ্র জাডেজা আসেন, তিনি কিন্তু ইনিংসের শুরুটা বেশ ভালোভাবেই করেছিলেন, একটা বাউন্ডারি মেরে আর তারপর বেশ কয়েকটা মানে সাবলীলভাবেই ব্যাটিং করে সিঙ্গেলস নিচ্ছিলেন। আর অপরদিকে করুণ নায়ারকেও দেখছিলাম তখন আস্তে আস্তে তিনি হাত খুলে আর কি খেলার চেষ্টা করছিলেন। এদের দুজনের মধ্যে একটা 22 রানের বেশ চমৎকার স্টেডি পার্টনারশিপ গড়ে উঠেছিল, কিন্তু জাডেজা ওই জায়গায় কিছুটা দুর্ভাগ্যেরই শিকার হন ওই জশ টঙের একটা ওই সেম করিডোরের ডেলিভারিতে, যে পার্টিকুলার ডেলিভারিতে তিনি ওই সাই সুদর্শনের উইকেটটা তুলেছিলেন। একদমই বলতে গেলে কিছুটা শর্ট অফ দ্য লেন্থের ওই ক্লোজ মানে আউটসাইড দিয়ে অফ স্টাম্প ডেলিভারিতে জাডেজাকেও তিনি ওই জায়গায় একটা সখ্য আউটসাইড এজ করতে বাধ্য করলেন, আর যার ফলে উইকেট কিপার জেমি স্মিথের হাতে ক্যাচ দিয়ে জাডেজা আউট হয়ে যান মাত্র 9 রান করে। আর ভারতের স্কোরটা তখন হয়ে গেল 5 উইকেটে 123। টিম ইন্ডিয়া তখন বলতে গেলে প্রবল চাপের মধ্যে ঢুকছে। এই জায়গায় তখন ক্রিজে আসলেন ওই ধ্রুব জুরেল কিন্তু এসে বেশ ভালো মতো স্টেডি ওয়েতেই তিনি ব্যাটিং করছিলেন, মানে মনেই হচ্ছিল যে তিনি খুব ভালো টাচে রয়েছেন। অপরদিকে করুণ নায়ারকেও দেখলাম ওই নিজের জড়তা কাটিয়ে তিনিও কিন্তু বেশ আস্তে আস্তে হাত খুলে বেশ শর্টস খেলার চেষ্টা করছিলেন। দুজনেই আর কি উইকেটের দুপাশ থেকে ডিফেন্স করার পাশাপাশি রান তোলার কাজটাও বেশ ভালোভাবেই করছিলেন। এদের দুজনের হাত ধরে ভারতের স্কোরটা 150 রানের গন্ডিও টপকে যায়, কিন্তু 150 রানের গন্ডি টপকাতে না টপকাতে এই ধ্রুব জুরেলের এগেনস্টে একটা এলবিডব্লিউর আপিল করে বসেন ওই গাস অ্যাটকিনসন, তার একটা ওই আউটসাইড দিয়ে অফ স্টাম্প কিছুটা আর কি মানে ইনকামিং ডেলিভারিতে ওই জায়গায় জাজমেন্ট দিতে গিয়ে বলের লাইনটা মিস করে ফেলেছিলেন ওই ধ্রুব জুরেল। আম্পায়ার ওটাকে কিন্তু প্রথমে আউটও দিয়ে দিয়েছিল, আর তারপর কিন্তু ওই ধ্রুব জুরেল ওটাকে রিভিউতে পাঠিয়ে ওটাকে নট আউটের ডিসিশনে কনভার্ট করেন। বলের ওই জায়গায় লাইন পুরোপুরি মিস করে গেছিলো, কিন্তু তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই একবারে সেম করিডোরের সেম লাইনের একটা ডেলিভারিতে কিছুটা কি বলতে গেলে এক্সট্রা বিট অফ বাউন্সে বিট হয়, ধ্রুব জুরেল ওই জায়গায় একটা আউটসাইড এজের শিকার হয়, ওই উইকেটের পেছনে স্লিপ কর্ডনে তিনি ক্যাচ দিয়ে বসেন হ্যারি ব্রুকের কাছে। মানে ধ্রুব জুরেল একটা ভালো স্টার্ট পেয়েও কিন্তু এদিন নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না, মাত্র 19 রান করে তিনি যখন আউট হয়ে যান ভারতের স্কোরটা হয়ে গেল 6 উইকেটে 153। এরপর ক্রিজে এলেন ওই ওয়াশিংটন সুন্দর আর ওই ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া করুণ নায়ারের মধ্যে এরপর একটা 50+ রানের পার্টনারশিপ গড়ে উঠলো, যেটা কিনা প্রথম দিন ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে সবচেয়ে বড় রানের পার্টনারশিপ ছিল, সবচেয়ে দীর্ঘ পার্টনারশিপ ছিল। করুণ নায়ারকে তখন দেখলাম মানে খুবই স্টেডিলি তিনি ব্যাটিং করছিলেন, কিন্তু তারপর করুণ নায়ার একে আমি বলবো এদিন তিনি কিছুটা হলেও লাকি ছিলেন। তিনি ওই ধ্রুব জুরেলের সঙ্গে যখন ব্যাটিং করছিলেন একটা রান আউটের কিন্তু হতে হতে তিনি জাস্ট শেষ মুহূর্তে বেঁচে গেছিলেন লাকের জোরে, আর তারপর কিন্তু একটা হাফ মিটারের থেকেও আর কি কম মিটারের ডিস্টেন্সে তিনি ওই জায়গায় ইনসাইড এজ হতে হতে আর কি বেঁচে গেছেন। তো যাই হোক এই দুটো লাখ করুণ নায়ার ওই জায়গায় পেয়েছিলেন, তো তারপরেও সেটাকে তিনি বেশ ভালোভাবে কাজে লাগিয়ে নিজের দিন শেষে একটা হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। অপরদিকে ওয়াশিংটন সুন্দরও তাকে একটা বেশ সাপোর্টিভ রোল প্লে করেছেন। এদের দুজনের হাত ধরে ভারতের স্কোরটা ওই জায়গায় 200 রানের গন্ডি টপকে যায়, আর বৃষ্টি এসে এদিন অনেকবার খেলাটা আর কি বাগড়া দেওয়ার কারণে, তো যার ফলে এই প্রথম দিন খেলা হয়েছে মাত্র 64 ওভার, আর এই 64 ওভার শেষে ভারত দিন শেষে তুলেছে 6 উইকেটে 204, করুণ নায়ার ওই 52 রানে, আর অপরদিকে ওয়াশিংটন সুন্দর 19 রান করে ক্রিজে অপরাজিত রয়েছেন। কিন্তু তারপর আমি বলবো এই পার্টিকুলার ওভালের সারফেসটা প্রথম ইনিংসের জন্য ওই 300 থেকে 350 রানের টোটালেরই ইনিংস, মানে এখানে রান তোলাটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট, তাও আবার ইনিংসের শুরুর দিকে ওই নতুন ডিউক বলে। তো ভারত যদি এই জায়গা থেকে এই করুণ নায়ার আর ওয়াশিংটন সুন্দরের এই পার্টনারশিপটা যদি আরেকটু লম্বা হয়, মানে এই জায়গা থেকে অন্তত 300+ কিছু একটা টোটাল যদি তুলে ফেলে প্রথম ইনিংসে, তাহলে আমি মনে করি ডেফিনেটলি এটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং টোটাল হবে। মানে ইংল্যান্ডকে কিন্তু ফার্স্ট ইনিংসে মানে ভারতের বোলাররাও যদি এরকম প্রপার লাইন লেংথ মেনটেন করে যদি ঠিকভাবে তাদেরকে টাফ টাইম দিতে পারে, তাহলে ডেফিনেটলি ম্যাচ উইল বি অন। মানে এইটা কিন্তু মোটেও ওই 400, 450 বা 500 রানের উইকেট নয়, এটা কম রানেরই উইকেট। তো সেই কারণেই ভারত যদি 300+ কিছু টোটাল তুলে দিতে পারে, 350+ হয়ে গেলে তো সেটা আরও বেটার হবে। স্টিল দ্য গেম ইজ ট্রুলি অন ফর টিম ইন্ডিয়া। তো দেখা যাক এখন এই করুণ নায়ার আর ওয়াশিংটন সুন্দরের হাত ধরে প্রথম ইনিংসে ভারত তাদের টোটালটাকে ঠিক কতটা বড় করতে পারে, কত বড় রানের তারা ওই বোঝা চাপিয়ে দিতে পারে ইংল্যান্ডের উপর। তো কি মনে করেন এই সবুজ ঘাসে মোড়া উইকেটে ভারতের ব্যাটাররা প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ঠিক কত রানের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।